Hello, students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আজকে ক্লাস 11 এর প্রথম যে স্টোরিটি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেই গল্পটি আলোচনা করতে। আজকের থেকে তোমরা ক্লাস 11 এর প্রত্যেকটি গল্প কবিতা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। খুব সুন্দরভাবে বাংলা মানে সহ খুব সহজ ভাষায় তোমাদের বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি করা। যারা এবার ক্লাস 11 এ উঠলে প্রথম তোমাদের গল্পই হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটি আর কে নারায়ণের লেখা। ক্লাস 10 এও তোমরা আর কে নারায়ণের গল্প পড়েছ, ফাদার্স হেল্প পড়েছ, স্বামীর গল্পটা। আর কে নারায়ণের এক খুব সুন্দর গল্প এটা, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা আমরা আজকে খুব সুন্দর গল্পের ছলে বাংলা মানে সহ বুঝবো। তাই যারা যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলে জয়েন করনি, সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশনটি চলে যাবে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণের সম্পূর্ণ নামটি চলো প্রথমে আমরা আগে জেনে নিই। আর কে নারায়ণের সম্পূর্ণ নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। কি বললাম? রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। 1906 সালের 10ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন মাদ্রাসের, তামিলনাড়ুতে। আজকের আমাদের এই গল্পটি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটি কিন্তু অনেক আগেই গল্পটি প্রকাশিত হয়েছিল। এটি ছোট গল্পের সংগ্রহ একটি বই হিসেবে 1947 সালে ইন্ডিয়ান থট পাবলিকেশনস দ্বারা প্রকাশিত হয়। এই প্রকাশনা সংস্থাটি কিন্তু এই লেখকের নিজেরই একটি প্রতিষ্ঠিত সংস্থা ছিল। মালগুড়ি ডেজ থেকেই কিন্তু এই গল্পটা মূলত নেওয়া। মালগুড়ি ডেজ তোমরা জানো আর কে নারায়ণের একটি অনবদ্য ফেমাস বুকস। তার অনেকগুলি বিখ্যাত বই, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য ইংলিশ টিচার, অনেক সমস্ত ফেমাস বুক তার রয়েছে। আজকে আমরা চলো তারই একটি বিখ্যাত গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আলোচনা করব। খুব সুন্দর গল্প এটি। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. পাংচুয়ালি কথাটার মানে কি? সময়ানুবর্তিতার সঙ্গে বা সময় মেনে। তাহলে সময় মতো দুপুর বেলা সে তার ব্যাগটা খুললো আর তার পেশার সাজ সরঞ্জাম, স্প্রেড আউট মানে হচ্ছে ছড়িয়ে নেওয়া, প্রফেশনাল মানে পেশাগত, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। তাহলে লাইনটা কি হচ্ছে? পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। সময় মতো দুপুরবেলা সে তার ব্যাগটি খুললো ও তার পেশার সাজ সরঞ্জাম বিছিয়ে ফেললো। which consisted of a dozen cowrie sails, a square piece of cloth with obscure mystic charts on it. যেগুলোর মধ্যে, যে প্রফেশনাল ইকুইপমেন্টস গুলো সে ছড়িয়ে ছিটিয়ে বসছে, তার পসরা সাজিয়ে সে বসছে, তার মধ্যে কি কি রয়েছে? কনজিস্টেড মানে তার মধ্যে কি কি ছিল। কি ছিল বলছে? ডজন কাউরি সেলস। কাউরি সেলস মানে হচ্ছে সামুদ্রিক কড়ি। দেখবে তোমরা সমুদ্রের দিকে বেড়াতে গেলে সমুদ্রের ধারে ধারে অনেক ছোট ছোট দেখবে ঝিনুকের মতন কড়ির মতো পড়ে থাকে, সেগুলোকেই বলে কাউরি সেলস। A square piece of cloth with obscure mystic chart, একটি চৌকো কাপড়ের টুকরো। অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট যেটা থেকে বোঝা যাচ্ছে না, ইনডিস্টিংক্ট বলতে পারি, ভেগ বলতে পারি, অস্পষ্ট, রহস্যময়, মিস্টিক মানে রহস্যময় কিছু ছক কাটা ছিল। চার্টস অন ইট,
তাতে কিছু অস্পষ্ট ছক কাটা ছিল, নোটবুক, আর কি ছিল সেখানে, অ্যান্ড এ বান্ডেল অফ পালমিরা রাইটিং। পালমেয়ার রাইটিং বা পালমিরা রাইটিং মানে তাল পাতার পুঁথি। তার মানে ওটাকে বলতে পারি আমরা ড্রাইড পালম লিভস, শুকনো যে তাল পাতাটা তার উপরে কিন্তু তখন লেখা হতো। তাহলে বোঝা গেল এতটা। Punctually at midday he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie sails, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmer writing. এরপর নেক্সট লাইনে কি আছে দেখো, his forehead was resplendent with sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers. তাহলে কি বলছে, his forehead, forehead মানে কি, কপাল। তাহলে his forehead was resplendent, resplendent মানে উজ্জ্বল বা ঝলমলে, যেটাকে আমরা ভেরি ব্রাইট বলতে পারি। উইথ স্যাক্রেড অ্যাশ, সেখানে রয়েছে পবিত্র ছাই। স্যাক্রেড কথাটার মানে পবিত্র। প্রত্যেকটা বাংলা মানে ধরে ধরে বোঝানো হচ্ছে, খুব সহজেই যাতে তোমরা এখান থেকে বুঝতে পারো। and vermilion, vermilion মানে হচ্ছে সিঁদুর, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers. তাহলে কি বলছে, তার কপালটা পবিত্র বিভূতি, ভস্য বা ছাই আর সিঁদুরে ঝলমল করছিল। চোখ দুটোতে ছিল তার, ওই যে বলছে স্পার্কলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, আর তার চোখ দুটোতে তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতি ঝিলিক দিয়ে উঠছিল। ঠিক আছে, অ্যাবনর্মাল গ্লিম মানে অস্বাভাবিক জ্যোতি, which was really an outcome of a continual searching look for customers. আর যেটা তার কি কারণে হয়েছিল না, খদ্দেরের খোঁজে অবিরাম অনুসন্ধানের ফলশ্রুতি ছিল কিন্তু এটাই। মানে সে যে প্রতিনিয়ত খদ্দের খুঁজছে, তার যে অবিরাম অনুসন্ধানের ফলশ্রুতি, তার ফলেই কিন্তু তার চোখ দুটি ওই রকম উজ্জ্বল হয়েছিল। But Witch's simple clients took to be a prophetic light and felt comforted. ঠিক আছে, তাহলে কাস্টমার্স মানে খরিদ্দার, ক্লায়েন্টস মানেও তাই। প্রোফ্যাটিক, প্রোফ্যাটিক কথাটার মানে কি না, প্রোফ্যাটিক মানে হচ্ছে মহাপুরুষের মতো। তাহলে এখানে কি বলছি, which is simple clients took to be a prophetic light and felt comforted। তার মানে কি, কিন্তু তার সরল খদ্দেররা, তারা মানে যারা তার সিম্পল ক্লায়েন্টস ছিল, অ্যাস্ট্রোলজারের একদম সরল খদ্দের, ধরো একটা রাস্তায় একজন অ্যাস্ট্রোলজার বসেছে, রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, সেই সমস্ত সরল খদ্দেররা এই ব্যাপারটাকে, মানে তার ওই যে কপালে তোমার পবিত্র ছাইয়ের একটা তিলক, সাথে সিঁদুর, এবং তার ওই যে উজ্জ্বল চোখ, এটা যেন তাদের আকৃষ্ট করত। তারা এটাকে কি মনে করত না, মহাপুরুষের জ্যোতি মনে করত, প্রোফেটিক লাইট, অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা স্বস্তি বোধ করত। তারা মনে করতো না আমরা সঠিক জায়গাতেই এসেছি। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছি, যে একজন অ্যাস্ট্রোলজার, যে কিনা তার প্রফেশনাল ইকুইপমেন্টস নিয়ে সেখানে নানান রকম জিনিসপত্র নিয়ে বসেছে, কপালে রয়েছে তার পবিত্র ছাইয়ের এবং সিঁদুরে মাখানো তিলক, চোখ দুটিতে রয়েছে অস্বাভাবিক কিছু জ্যোতি, যেটা কিন্তু এসেছে তার অবিরত কাস্টমারের খোঁজে, কাস্টমারের অনুসন্ধানের ফলশ্রুতি এটাই, এবং তার সরল কাস্টমাররা এটাকে মহাপুরুষের জ্যোতি মনে করে বেশ নিজেরা স্বস্তি বোধ করত। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা।
যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিওটি, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে গিয়ে একটি করে কমেন্ট অবশ্যই করো। এই গল্পটিকে আমি দুটি পার্টে কিন্তু ভাগ করে পড়াবো, কারণ পুরোটা একদিনে পড়িয়ে দিলে তোমাদেরও বোর লাগবে, বুঝতে অসুবিধা হবে। দুটো পার্টে পড়ালে তোমরাও খুব সহজে বাংলা মানেগুলোকে বুঝতে পারবে, মাথায় ঢুকবে ব্যাপারটা। সেজন্য দুটো পার্টে আমি গল্পটিকে তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট লাইনে কি আছে দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেস অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক whiskers which streamed down his cheeks। তাহলে কি বলছে, দ্য পাওয়ার অফ হিজ আইজ কনসিডারেবলি মানে কি, বেশ খানিকটা। তার মানে তার চোখ দুটোর শক্তি তাদের অবস্থানের কারণে বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। By their position placed, as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks। তার মানে কি বলছে, হুইস্কার কথাটির মানে কি, জুলফি, মানে যেটা আমাদের কানের পাশে গালের লোম দিয়ে যেটি নামে। স্ট্রিমড ডাউন মানে লতিয়ে বা গড়িয়ে নেমেছিল। তাহলে কথাটার মানে কি না, যেহেতু চোখ দুটোতে তার রং করা কপাল আর কালো জুলফি যেগুলো স্রোতের মতো গালের দিকে নেমে গিয়েছিল, এই দুয়ের মাঝে অবস্থিত ছিল। তার মানে তার চোখটা বেশ উজ্জ্বল ছিল এবং তার ওই যে তিলক, অ্যাশ নিয়ে, ভার্মিলিয়ন নিয়ে, সেটাও কিন্তু একটা বেশ প্রভাব বিস্তার করছিল কাস্টমারের মনে। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে, পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক whiskers which streamed down his cheeks, even a half-wit's eyes would sparkle in such a setting। ঠিক আছে, তাহলে তার চোখ দুটো শক্তি তার অবস্থানের কারণে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল, যেহেতু চোখ দুটো রং করা কপাল আর ওই যে কালো জুলফি দুটো গালের দুপাশে স্রোতের মতো নেমেছিল গালের দিকে, এই দুয়ের মাঝে অবস্থিত ছিল। এমন পরিস্থিতিতে একজন মূর্খের চোখও কিন্তু উজ্জ্বল দেখাত। ঠিক আছে, হাফ উইটস আইজ উড স্পার্কল ইন সাচ আ সেটিং। হাফ উইট কাদের বলা হয়, বুদ্ধিহীন বা মূর্খ, স্টুপিড বা ফুলিশ, তাদেরকেই বলা হয় হাফ উইট। ঠিক আছে, অর্ধজ্ঞানী যারা। তাহলে এই পরিস্থিতিতে একজন মূর্খের চোখও কিন্তু উজ্জ্বল দেখাতো। To crown the effect, he wound a saffron-colored turban around his head। টার্বান কথাটার মানে কি জানো? টার্বান মানে পাগড়ি। তাহলে টু ক্রাউন দ্য এফেক্ট, এই প্রভাবটাকে আরো রাজকীয় করার জন্য, ক্রাউন মানে আরো বাড়িয়ে তোলার জন্য, এনহ্যান্স করার জন্য, হি উন্ড আ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায় সে একটি গেরুয়া রঙের পাগড়ি পেঁচিয়ে নিয়েছিল। কেন এই পাগড়িটা সে পেঁচিয়েছিল? কারণ সে মনে করত দ্য কালার স্কিম নেভার ফেল, মানে এই রঙের বিন্যাস কখনো ব্যর্থ হয় না। তার মানে দেখবে তোমরা আমাদের জাতীয় পতাকাতেও গেরুয়া রং দেখবে, গেরুয়া বা অরেঞ্জ কালার যেটা আমরা বলি স্যাফরন, সেই ধরনের কালার গুলো ভীষণ অ্যাট্রাকটিভ হয়, মানে এই কালার কখনো ফেল করে না, এটা তার ধারণা। টু ক্রাউন দ্য এফেক্ট হি উড স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, মানে তার কপালে ওই ছাই রঙের একটি তিলক, তার সাথে সিঁদুর রয়েছে এবং মাথায় ওই পাগড়ি, মানে পুরো গেট আপটাই কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে। কাস্টমাররা তার দিকে একদম ছুটে আসছে, মানে তার গেট আপটা, তার অ্যাপিয়ারেন্সটাই কিন্তু ওই ধরনের তৈরি করেছে সে। বোঝাতে পারছি? পরের লাইনে দেখো, দ্য কালার স্কিম নেভার ফেল্ড, এটা তো বললাম। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, যেটা বলছিলাম, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, মানুষরা তার দিকে
এমন ভাবে ছুটে আসছে যেভাবে people were attracted, the colors, people were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. কসমস বা ডালিয়া ফুলের ডাঁটির দিকে মৌমাছি যেমন করে আকৃষ্ট হয়, লোকে তেমন ভাবেই তার প্রতি আকর্ষণ বোধ করছে। ঠিক আছে? He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. এবারে কি বলছে দেখো, ও কোথায় বসেছে, এগুলো প্রত্যেকটা লাইন ধরে বুঝতে হবে। এমসিকিউ ফরম্যাটে তোমাদের কোয়েশ্চেন আসবে, সুতরাং লাইন বাই লাইন কিন্তু বুঝতে হবে। কোনো লাইন যদি মিস করে যাও, বুঝতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার এমসিকিউতে প্রবলেম হবে। কোথার থেকে যে প্রশ্ন দেবে কেউ বলতে পারবে না, সুতরাং লাইন বাই লাইন ব্যাপারটা বুঝতে হবে, গল্পটাকে বুঝতে হবে। এরপর দেখো কি বলছে, তাহলে যে লাইনটি পড়লাম, people were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks, এটা তো বুঝতে পারলে আশা করি, যে মানুষ যেভাবে মানে কসমস বা ডালিয়া ফুলের ডাঁটির দিকে মৌমাছিরা যেভাবে আকৃষ্ট হয়, সেভাবেই মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে। He sat under the boughs of a spreading tamarind tree. tamarind tree মানে জানো, tamarind তেঁতুল গাছ, which flanked a path running through the town hall park. টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে, তার পাশে একটি ছড়ানো তেঁতুল গাছের একটি শাখার নিচে সে তার পসরা সাজিয়ে বসতো, মানে সেখানেই তার ব্যবসাটি সে চালাতো। It was a remarkable place in many ways. A surging crowd was always moving up and down in this. আরেকবার লাইনটা বলি তাহলে দেখো, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, জায়গাটা ছিল বেশ পরিচিত, ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। আ সার্জিং ক্রাউড, সার্জিং মানে উপচে পড়া, উপচে পড়া লোকের ভিড় ছিল ওই রাস্তাটিতে। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, তার মানে সকাল থেকে রাত পর্যন্ত ওই সরু পথটিতে মানুষের ভিড়, সব সময় মানুষের যাতায়াত ছিল। A variety of trades and occupations was represented all along its way. অকিউপেশনস মানে কি, জীবিকা, তাহলে ভ্যারাইটি অফ ট্রেডস মানে ব্যবসায়ী, তাই তো? তাহলে বিভিন্ন প্রকার ব্যবসা চলতো, বিভিন্ন জীবিকার মানুষজন, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, নানান পেশার ব্যবসার মানুষ এই পথ ধরেই কিন্তু চলতো। Medicine sellers, seller of stolen hardware and junk, magicians, and above all, an auctioneer of cheap cloth who created enough din all day to attract the whole town. কি বলছে তাহলে, ওষুধ বিক্রেতারা ছিল, চোরাই পুরনো লোহা লক্করের বিক্রেতারা ছিল। মেডিসিন সেলার মানে ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, তার মানে যারা লোহা লক্কর, পুরনো লোহা লক্কর চুরি করে আনে, সেগুলোকে বিক্রি করে। ম্যাজিশিয়ানস ছিল, এবং সর্বোপরি একজন ছিল, একজন অক্সিনিয়ার ছিল। অক্সিনিয়ার মানে কি, নিলামদার, মানে যে নিলামে বিক্রি করছে, সস্তায় কাপড় বিক্রি করছে, চিপ ক্লথ, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, তার মানে সারা দিন সে হই হট্টগোল করে পুরো শহরকে যেন মাতিয়ে রাখতো আর কি। দিন মানেই হচ্ছে কোলাহল, হই হট্টগোল, নয়েজ, ভীষণ আওয়াজ, চিৎকার করে সেই জায়গাটাকে অ্যাট্রাক্ট করতো, মাতিয়ে রাখতো। তার মানে বুঝতে পারছো রাস্তাটা কি রকম, প্রচুর ব্যবসায়িক মানুষজন, প্রচুর জীবিকার মানুষজন ওই পথ দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যাওয়া আসা করত, সেখানেই কিন্তু অ্যাস্ট্রোলজার বসেছে। এরপরে যাচ্ছি, এরপর কি বলছে দেখো, নেক্সট টু হিম in vociferousness came a vendor of fried groundnut
who gave his wear a fancy name each day. এরপর আসছি আমরা আরেকজনের কথায়, নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, ঠিক তার পাশেই। ভসিফেরাসনেস কথাটার মানে হচ্ছে উচ্চ স্বরধ্বনি বা গলাবাজি, লাউডনেস যেটাকে বলি, মানে ভীষণ গলাবাজি করে তার জিনিসপত্র বিক্রি করত, ঠিক কিন্তু অ্যাস্ট্রোলজারের পাশেই। তাই বলা হয়েছে দেখো, নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, মানে গলাবাজিতে সে পাল্লা দিতে পারতো এইরকম একজন চিনে বাদাম ভাজা বিক্রেতা, ফেরিওয়ালা সেখানে ছিল। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম, যে প্রতিদিন তার মালের মনোহারি নাম দিত। ফ্যান্সি নেম, মনোহারি নাম। কি কি নাম দিত ভালো করে কিন্তু এগুলো পড়ে রাখতে হবে। কলিং ইট বম্বে আইসক্রিম, কোনোদিন তাকে ডাকছে বম্বে আইসক্রিম বলে। আবার ঠিক তার পরের দিনই বলছে অ্যান্ড টু দ্য নেক্সট ডে দিল্লি অ্যালমন্ড, দিল্লি অ্যালমন্ড নাম দিচ্ছে। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিনে আবার রাজাজ ডেলিকেসি, রাজার ভোগ, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এইভাবে নানান রকমের লোক তার কাছে ভিড় জমাতো, এই বাদাম বিক্রেতার কাছে ভিড় জমাতো। সো অন অ্যান্ড সো ফোর্থ মানে এই রকম ভাবে ইত্যাদি, মানে নানান নামে ভূষিত করতো সে তার ওই বাদামকে, এবং প্রচুর লোক, পিপল ফ্লকড টু হিম, তার কাছে সেখানে প্রচুর লোক জমায়েত হতো। A considerable portion of this crowd dallied before the astrologer too. তার মানে সেখানে যে এত লোকের ভিড় জমতো, সেই ভিড়ের একটা বড় অংশ কিন্তু জ্যোতিষীর কাছে এসেও থামতো। পাশেই ধরো অত লোক বাদাম কিনছে আসছে, তাহলে পাশেই জ্যোতিষী বসেছে, প্রত্যেকেরই একটু কৌতূহল জাগবে, জ্যোতিষীর কাছে একটু যাই দেখি কি বলছে আমার জীবন সম্পর্কে। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. কাছাকাছি চিনে বাদামের স্তূপের উপর জ্বলা একটা মশালের আলোয়, যেটা মাঝে মধ্যে ফাটতো আর ধোঁয়া ছাড়তো, জ্যোতিষী কিন্তু সেখানেই তার ব্যবসাটি চালাতো। বোঝা গেল? তাহলে জ্যোতিষী ওইখানে, যেখানে ওই বাদাম বিক্রেতাটি বসেছে ঠিক তার পাশেই কিন্তু তার ব্যবসাটিকে ওইভাবে চালাতো, তারই আলোয় তার দোকানটিকে আলোকিত করত। ট্রানজাক্টেড মানে কি? চালাতো। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, এই ট্রানজাক্টেড এর তলায় আন্ডারলাইন করে তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্ব দিতে পারে, যে ট্রানজাক্টেড কথাটার মানে এখানে কোন ফ্রেজাল ভার্ব ইউজ হচ্ছে। জানাবে তো আমাকে কমেন্ট বক্সে কোন ফ্রেজাল ভার্ব ইউজ হচ্ছে এখানে। By the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তাহলে ক্র্যাকল মানে ফুটফাট আওয়াজ করতো, ওই আলোগুলো দেখবে বাদাম বিক্রেতাদের কাছে থাকে, ওই ধরনের আলোগুলো, ওই আলোতেই কিন্তু জ্যোতিষীও তার কাজ চালাতো। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. তাহলে কি বলছে এবার, যে জায়গাটার আকর্ষণের অর্ধেক কারণ ছিল যে এখানে পৌরসভার আলোর কোনো সুবিধা ছিল। তার মানে এই পথটাতে মিউনিসিপ্যালিটি থেকে কোনো লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়নি। ঠিক আছে? দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, দোকানের আলোতে ওই জায়গাটি আলোকিত হতো। Half the enchantment of the place was due to the fact that it না এই লাইনটা তো বললাম, the place was lit up by shop lights. One or two had hissing gas lights, some had naked flares stuck on poles, some were lit up by old cycle lamps. তাহলে
এই লাইনটিকে আমি আরেকবার তোমাদের সাথে আলোচনা করি। দেখো, 1 or 2 had hissing gas lights, some had naked flares stuck on poles, some were lit up by old cycle lamps, and 1 or 2, like the astrologers, managed without lights of their own. তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, দু একজনের কাছে ওই হিস হিস শব্দ করা জ্বলা কিছু গ্যাসের আলো রয়েছে, কিছু লোকের কাছে খুঁটিতে আটকানো খোলা মশাল, আবার কিছু দোকান পুরনো সাইকেলের লাগানো আলোয় আলোকিত হচ্ছে। ফ্লেয়ার মানে হচ্ছে মশাল, মশালের আলোয় কিছু খুঁটিতে আটকানো খোলা মশাল রয়েছে, আবার কিছু দোকানের পুরনো সাইকেলে, আবার আরেকজন দুজন কি জ্যোতিষীর মতো আলো ছাড়াই নিজেদের কাজ চালাচ্ছে। তাহলে এইভাবে পুরো জায়গাটার ম্যানেজ হচ্ছে। ঠিক আছে, এর পরেরটায় যাই, দেখো কি বলছে। ইট ওয়াজ a bewildering crisscross of light rays and moving shadows. Crisscross মানে আঁকি বুকি, যেটাকে জিগজ্যাগ বলা হয়। তাহলে এদের সামনে ছিল আলোক রশ্মির আঁকি বুকি আর চলমান ছায়ার বিভ্রান্তি, মানে ঠিক ক্রিস ক্রস ভাবে আলোটা আসছে। তাহলে এই রকম আলোর আঁকি বুকি এবং চলমান ছায়ার বিভ্রান্তি সৃষ্টি করছিল ওই জায়গাটাতে। This suited the astrologer very well, for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. এটা কিন্তু জ্যোতিষীর পরিস্থিতিটাকে বেশ সুবিধা করে দিচ্ছিল। তার সরল কারণটি কি? তার সরল কারণটি হচ্ছে, দেখো, ইন্টেন্ডেড, ইন্টেন্ডেড মানে কি না চাওয়া, ডিজায়ার। তোমাদের কিন্তু এইরকম ছোট ছোট মিনিং দেবে, আমি কোয়েশ্চেন আনসারও এটা পড়ানোর পর আলোচনা করব। এমসিকিউতে কিন্তু থাকবে তোমাদের লাইন তুলে তুলে যে এই লাইনটির অর্থটিতে সঠিক উত্তরটাতে তোমাদের কিন্তু গোল করতে হবে। তাহলে ইন্টেন্ডেড মানে কি না ডিজায়ার, চাওয়া। তাহলে জ্যোতিষীর কিন্তু এইটাতে বেশ পরিস্থিতিটার সুবিধাজনক ছিল, কারণ যখন সে জীবন শুরু করেছিল তখন তার জ্যোতিষী হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। Least intended to be an astrologer when he began life, and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. কি বলছে যে অন্যদের জীবনে কি ঘটতে চলেছে সেটার ব্যাপারে সে বেশি কিছু যেমন জানতো না, ঠিক তেমনি নিজের জীবনে পরের মুহূর্তে কি ঘটতে চলেছে সেই সম্বন্ধেও কিন্তু তার কোনো রকম ধারণা ছিল না। ঠিক আছে, তার কোনো রকম কিন্তু ধারণা ছিল না। He was as much as a stranger to the stars as were his innocent customers. তার মানে সে তার ইনোসেন্ট কাস্টমার্সদের মতনই, মানে সরল বিশ্বাসী খদ্দেরদের মতনই গ্রহ নক্ষত্র বিষয়ে সম্পূর্ণ অজ্ঞান ছিল, মানে অজানা ছিল তার কাছে গ্রহ নক্ষত্রের বিষয়টা। Yet he said things which pleased and astonished everyone, that was more a matter of study, practice, and shrewd guesswork. যেভাবেই হোক সে যে সমস্ত কথাগুলি বলতো সেগুলি কিন্তু সকলকে মুগ্ধ করত এবং বিস্মিত করত। প্রত্যেকে তার কথায় কিন্তু অবাক হয়ে যেত। এর বেশিরভাগটাই হতো কি হিসেবে? পর্যবেক্ষণ, চর্চা আর কুটিল অনুমানের ফল। শ্রিউড মানে হচ্ছে কুটিল, বুদ্ধিদীপ্ত, কানিং যেটাকে আমরা বলি, সেই শ্রিউড গেস ওয়ার্ক সে কিন্তু করতে পারত। পরের লাইনে দেখো কি বলছে। All the same, it was much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of a day.
তাহলে কি বলছে না, যাই হোক যেভাবেই হোক অন্য সব পেশার মতো তার এই পেশাটাও ছিল কিন্তু সৎ মানুষের পরিশ্রমের ফল, অ্যান অনেস্ট ম্যানস লেবার। সে তো কারোর ক্ষতি করছে না, ঠিক আছে? তাহলে সে অনেস্ট ভাবে সৎ ভাবেই কিছু রোজগার করছে, আর দিনের শেষে সে যে রোজগারটা করত, ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে তার দৈনিক উপার্জন, ডেলি আর্নিংস, যে রোজগারটা করত, হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, এবং সেটা নিয়েই সে তার বাড়িতে ফিরে যেত। আজকের ক্লাসে আমরা এতটাই আলোচনা করলাম, এতটাই পড়লাম। এরপর নেক্সট ডেতে কিন্তু গল্পটা অন্যদিকে মোড় নেবে, অন্য টুইস্ট আছে গল্পটাতে। নেক্সট এর পরের যে ভিডিওটা আপলোড করব সেখানে দেখবে গল্পটা আরো ভালো লাগবে, আরো ইন্টারেস্ট পাবে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। খুব ভালো মতন তোমরা গল্পটা পড়বে। কারোর যদি কোথাও কোনো মানেতে, কোনো মিনিং এ অসুবিধা থেকে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও, আমি বুঝতে পারবো। তাহলে আজকের থেকে আমাদের 11 এর এই ক্লাসটি স্টার্ট হচ্ছে। যারা জয়েন করনি, সাবস্ক্রাইব করনি আমাদের এই চ্যানেলটিকে, ঝটপট আজই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।